আসসালামু আলাইকুম। আছেন জবসিকা চ্যানেলের সাথে। অগ্রদূত বইটি ধারাবাহিকভাবে শেষ করার আজকের আয়োজনে থাকছে মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবনী, যিনি 1908 সালে জন্মগ্রহণ করেন এবং 1956 সালে মৃত্যুবরণ করেন। মানিক বন্দ্যোপাধ্যায় একটি অবিস্মরণীয় নাম। তার উপন্যাসগুলোতে স্বতন্ত্র এবং সক্রিয় বৈশিষ্ট্য উজ্জ্বল। বিজ্ঞানমনস্ক এই লেখক মানুষের মনোজগৎ তথা আত্মজীবনের রূপকার হিসেবে সার্থকতা দেখিয়েছেন। শরৎচন্দ্র এবং কল্লোল গোষ্ঠীর লেখকদের পর বাংলা সাহিত্যে বাস্তুতান্ত্রিকতা এবং মনোবিশ্লেষণে মানিক বন্দ্যোপাধ্যায় অগ্রগণ্য। মানিক বন্দ্যোপাধ্যায় 19 মে 1908 সালে বিহারের সাঁওতাল পরগনায় দুমকা গ্রামে জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস মুন্সিগঞ্জের বিক্রমপুরের মালবদিয়া গ্রামে। তার পিতৃপ্রদত্ত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। তাহলে মানিক বন্দ্যোপাধ্যায়ের অন্য আরেকটা নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। এছাড়াও তার জন্মপত্রিকায় নাম ছিল অধরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তাহলে বাংলা সাহিত্যে মানিকচন্দ্র বন্দ্যোপাধ্যায় কী নামে পরিচিত ছিল? প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় এবং অধরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তিনি প্রথম দিকে ফ্রয়েডীয় এবং পরবর্তীতে মার্কসিজম মতবাদে বিশ্বাসী ছিলেন। এজন্য তাকে মার্ক্সবাদী ঔপন্যাসিকও বলা হয়। 1944 সালে ভারতীয় কমিউনিস্ট পার্টিতে যোগদান করেন এবং সদস্যপদ লাভ করেন। তিনি নাবারণ পত্রিকার সম্পাদক ছিলেন এবং বনশ্রী পত্রিকার সহ সম্পাদক ছিলেন। তাহলে মানিক বন্দ্যোপাধ্যায় কোন দুইটা পত্রিকার সঙ্গে সংযুক্ত ছিলেন? নাবারণের সম্পাদক এবং বঙ্গশ্রী এর সহ সম্পাদক ছিলেন। লেখালেখি এই ছিল তার কাজ, এজন্য পেশা ও নেশা, এজন্য তাকে কলম পেশা মজুর বলা হয়। তাহলে বাংলা সাহিত্যে কলম পেশা মজুর হিসেবে খ্যাত কে? মানিকচন্দ্র বন্দ্যোপাধ্যায় কিংবা প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। তিনি 3 ডিসেম্বর 1956 সালে মৃগী রোগে আক্রান্ত হয়ে মারা যান। মানিকচন্দ্র বন্দ্যোপাধ্যায় কিভাবে মারা যান? মৃগী রোগে আক্রান্ত হয়ে মারা যান 1956 সালে। মানিকচন্দ্র বন্দ্যোপাধ্যায় রচিত প্রথম প্রকাশিত গল্প হচ্ছে অতসী মামি। এটি 18 ডিসেম্বর 1928 সালে ডিসেম্বরের 1928 সালের এবং জানুয়ারি 1929 সালে পৌষ সংখ্যায় বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয়। তাহলে মানিকচন্দ্রের প্রকাশিত প্রথম গল্প গ্রন্থের নাম হচ্ছে অতসী মামি, যেটি বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয়। এই গল্পে তিনি এই মানিক নামটি প্রথম ব্যবহার করেন, ফলে তার মানিক বন্দ্যোপাধ্যায় নামের ছাউনিতে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় নামটি ঢাকা পড়ে। এই অতসী মামি গল্পটি প্রথম গল্প হিসেবে যতটা না আমাদের মনে রাখা দরকার, তাছাড়া তার নামের প্রচলনের জন্য এটি আরও বেশি মনে রাখতে হবে। অতসী মামি এই গল্পটি প্রথম প্রকাশিত হয় বিচিত্রা পত্রিকায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস সমূহ কী কী? এটি লিখিততে আসছিল 33তম বিসিএসের লিখিত একটা কোশ্চেন। তো প্রথম যেটি আছে জননী, এটি তার রচিত প্রথম উপন্যাস। এটি নারীর জননী জীবনের নানা স্তর এবং সন্তানের প্রতি জননীর সম্পর্ক শুষ্ক মনস্তত্ত্ব বিশ্লেষণমূলক উপন্যাস। এই জননী উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে শ্যামা। পদ্মা নদীর মাঝি জেলেদের দৈনন্দিন জীবনের চলচ্চিত্র এবং উপজীব্য। এই পদ্মা নদীর মাঝির যে উল্লেখযোগ্য যে চরিত্রগুলো কুবের, কপিলা, মালা এবং হোসেন মিয়া। উর্দু কবি ফয়েজ আহমেদ ফয়েজের চিত্রনাট্যে 1998 সালে এজে কারদার পরিচালিত উর্দু ছবি জাগো হুয়া সাবেরা নামে চলচ্চিত্র নির্মিত হয়। এটি নিয়েই গৌতম ঘোষ 1992 সালে পদ্মা নদীর মাঝি নামে চলচ্চিত্র নির্মাণ করে। তাহলে পদ্মা নদীর মাঝি নামে যে উর্দু ভাষায় প্রচালিত ছবির নাম কোনটি? জাগো হুয়া সাবেরা। এবং পদ্মা নদীর মাঝি এই যে বাংলা যে এই চলচ্চিত্রের নির্মাণ করে কে? গৌতম ঘোষ। কত সালে? 1992 সালে। পুতুল নাচের ইতিকথা তার আরেকটি উল্লেখযোগ্য উপন্যাস, যেটি মুন্সিগঞ্জের বিক্রমপুরে একটি সাধারণ গ্রাম গাউদিয়া আর তার সাধারণ মানুষ নিয়ে এই উপন্যাসের পটভূমি। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে বাঙালি শিক্ষিত মধ্যবিত্ত অন্তর্গত টানপূরণ এবং অস্তিত্বের সংকট শশী চরিত্রের মাধ্যমে প্রকাশিত হয়েছে। তাহলে পুতুল নাচের ইতিকথার একটি উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে শশী। শশী কোন উপন্যাসের চরিত্র? পুতুল নাচের ইতিকথা। এই পুতুল নাচের ইতিকথার উপজীব্য কি? ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে বাঙালি শিক্ষিত মধ্যবিত্ত
সমাজের যে অন্তর্গত টানপ্রন এবং অস্তিত্ব সংকট সেটি প্রকাশিত হয়েছে। লোকায়ত ভাষার প্রেম নিবেদন করে কুসুম কিন্তু শশীর কাছ থেকে সাড়া না পাওয়ার পর তার আকস্মিক মৃত্যু ঘটে। এই উপন্যাসের বিভিন্ন চরিত্র ক্রিয়াশীল থাকলেও চারিত্রিক দৃঢ়তা নিয়ে দাঁড়াতে পারেনি। পুতুলের মতো অন্যের অল্প ধাক্কাতেই চালিত হয়েছে। এটি মনস্তত্ত্ব বিশ্লেষণমূলক উপন্যাস। তাহলে পুতুল নাচের ইতিকথা কোন ধরনের উপন্যাস? এটি একটি মনস্তত্ত্ব বিশ্লেষণমূলক উপন্যাস এবং চরিত্র দুটি হচ্ছে শশী এবং কুসুম। কোন সময়ের প্রেক্ষাপটে লেখা? ব্রিটিশ ঔপনিবেশিক শাসন আমলের। অমৃতস্য পুত্রা একটি পারিবারিক এবং দাম্পত্য সমস্যামূলক উপন্যাস। শহরতলি, নিম্ন মধ্যবিত্ত এবং শ্রমিক শ্রেণীর মানুষের জীবন কাহিনী এবং সেই সাথে প্রবৃত্তি নিবারণের প্রকাশ, মানুষের আচরণের বলিষ্ঠতা ও কপটতা ঈর্ষার রূপায়ণ এই উপন্যাসের মূল সুর। অহিংসা, মানুষ যে অজ্ঞাতসারে অনেক অহিংস কাজ করে অথবা হিংসার সাথে অহিংসা যে মানুষের মধ্যে জড়িত থাকতে পারে, এটি নিয়েই এই অহিংসা কাহিনী বিস্তৃত হয়েছে। আরোগ্য, সামাজিক কারণেই মানুষ মানসিক ব্যাধিতে আক্রান্ত হয় এবং এ তত্ত্বকে ধারণ করেই তিনি রচনা করেন এই আরোগ্য উপন্যাসটি। দিবারাত্রির কাব্য, শহরবাসীর ইতিকথা, চিহ্ন চতুষ্কোণ, জীবন্ত সোনার চেয়ে দামি, স্বাধীনতা স্বাদ, ইতিকথার পরের কথা, হরফ, হলুদ নদী সবুজ বন, মাসুল ইত্যাদি তার আরও উল্লেখযোগ্য কিছু উপন্যাস। এখন পদ্মা নদীর মাঝি সম্পর্কে উপন্যাসের পরিচয় চেয়েছে। এখানে আমরা দেখছি যে পদ্মা নদীর মাঝি এই উপন্যাসটি 1936 সালে প্রকাশিত হয়। যৌনাকাঙ্ক্ষার সাথে উদরপূর্তির যে সমস্যার ভিত্তিতে তিনি এই উপন্যাসটি রচনা করেন। এটি 1934 সাল থেকে পূর্বাশা পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে। তাহলে পদ্মা নদীর মাঝি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হতে থাকে? পূর্বাশা পত্রিকায়। এটি কি নিয়ে রচিত? জেলে জীবনের কাহিনী নিয়ে। মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্পসমূহ কী কী? তার প্রথম গল্প হচ্ছে অতসী মামি, যেখানে তিনি প্রথম মানিক নামটি ব্যবহার করেন এবং এটি বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয়। অন্যান্য গল্পগুলোর মধ্যে আছে প্রাগৈতিহাসিক, মিহি ও মোটা কাহিনী, সরীসৃপ, সমুদ্রের স্বাদ, ভেজাল, হলুদ পোড়া, আজকাল পরশুর গল্প, ছোট্ট বকুলপুরের যাত্রী এবং ফেরিওয়ালা। আমরা গল্পগুলোর নামগুলো আবার একটু পড়ে ফেলি। প্রায় সময় এখান থেকে কোশ্চেন আসাতে প্রায় দেখা যায় অতসী মামি, প্রাগৈতিহাসিক এবং হচ্ছে আজকাল পরশুর গল্প, ছোট্ট বকুলপুরের যাত্রী, এগুলো থেকে বেশি বেশি কোশ্চেন আছে। সরীসৃপও দেখা যায়। তো আমরা গল্পের নামগুলো আর করে পড়ে ফেলি। অতসী মামি ও অন্যান্য গল্প, প্রাগৈতিহাসিক, মিহি ও মোটা কাহিনী, সরীসৃপ, সমুদ্রের স্বাদ, বউ, ভেজাল, হলুদ পোড়া, আজকাল পরশুর গল্প, ছোট বকুলপুরের যাত্রী এবং ফেরিওয়ালা। মানিকের অন্যান্য রচনাবলী কী কী? প্রাগৈতিহাসিক বা ভিখু বা পাচি, আত্মহত্যার অধিকার। তার প্রবন্ধ হচ্ছে লেখকের কথা, নাটক ভিটেমাটি। এখন আমাদের নবম দশম ইন্টারমিডিয়েটের যে একটি গল্প আছে মাসি পিসি, সেখান থেকে এখানে কিছু গুরুত্বপূর্ণ টিকা দেওয়া আছে। মাসি পিসি গল্প প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? এটি প্রথম পূর্বাশা পত্রিকায় প্রকাশিত হয়। সালটি শব্দের অর্থ হচ্ছে তালকাঠে সরু ডোঙ্গা বা নৌকা। কার শাশুড়ি বা ননদ বাঘের মতো ছিল? মাসির শাশুড়ি ও ননদ বাঘের মতো ছিল। আহ্লাদের জমি জমার অধিকাংশ কার দখলে? গোকুলের দখলে গেছে। আহ্লাদের স্বামীর নাম কি? যোগু। কাদের সেবা যত্নে আহ্লাদির সেবার বেঁচে গেছিল? মাসি পিসির সেবা যত্নে। শালটি কোথায় লাগালো? শালটি কংক্রিটের পুলের কাছে খালের ধারে লাগানো ছিল। লোকটা কেমন বদলে গেছে মাসি, এখানে কার বদলানোর কথা বলা হয়েছে? যোগুর বদলানোর কথা বলা হয়েছে। কে আহ্লাদিকে শ্বশুর ঘরে পাঠানোর কথা বলেছে? কৈলাস আহ্লাদিকে শ্বশুর ঘরে পাঠানোর কথা বলেছে। যোগুর সাথে কৈলাসের কোথায় দেখা হয়? কৈলাসের চায়ের দোকানে। বজ্জাত হোক খুনে হোক জামাই তো কথাটি কে বলেছিল? মাসি বলেছিল। মাসি পিসি গল্পের বুড়ো লোকের নামটি কি? রহমান। স্বামী নিতে চাইলে বউকে আটকে রাখার নিয়ম নেই, উক্তিটি কার? স্বামী নিতে চাইলে বউকে আটকে রাখার নিয়ম নেই, এই উক্তিটি হচ্ছে কৈলাসের। মাসি পিসি গল্পে বর্ণিত চৌকিদারের নাম কি? কানাই। বেলা আর নেই কৈলাস, উক্তিটি কার? মাসির। মাসি পিসিকে কি বলে সম্বোধন করত? বেআইন বলে। আহ্লাদি জমি জমার সিকি ভাগ ছাড়া বাকিটা কার দখলে গেছে? বাকিটা দখলে গেছে গোকুলের।
বটির এক কোপে গলা ফাঁক করে দেব, কথাটি কে বলেছিল? মাসি। মাসি পিসি গল্পে বর্ণিত শকুনরা উড়ে এসে কোথায় বসেছে? পাতাশূন্য শুকনো গাছটায় বসেছে। মাসি পিসি গল্পে যুদ্ধের আয়োজন করে কি তৈরি হতে থাকে কারা? মাসি পিসি গল্পে মাসি পিসি যুদ্ধের আয়োজন করে তৈরি হতে থাকে। সজাগ রইতে হবে রাতটা, উক্তিটি কার? মাসির। রসই চালা শব্দের অর্থ হচ্ছে রান্নাঘর। ও মাসি, ও পিসি, রাখো রাখো, খবর আছে, শুনে যাও, এটি কার? কৈলাসের উক্তি। এবার সে মামলা করবে বই নেবার জন্য। কে? যোগু। এত রাতে মিয়ানকে কাছারি বাড়ি ডাকছে, কর্তার লজ্জা করে না কানাই? উক্তিটি কার? পিসির। মাসি পিসি প্রতিবেশীদের হাঁকডাক শুরু করেছিল কেন? কানাইদের ভরকে দেওয়ার জন্য। খালি ঘরে কাকে রেখে যাওয়ার সাহস হয় না আহ্লাদিকে? কার মতো শরীখানায় যোগু 12 মাস পড়ে থাকে? পিসির মতে। পিসি কর্তার বাড়িতে কখন যেতে চাইল? সকালবেলা। মাসি পিসি কি নিয়ে কানাইয়ের দিকে তেড়ে এসেছিল? কাটারি নিয়ে। কার মাথায় কদম ছাটা রুক্ষ চুল? কৈলাসের মাথায়। মাসি পিসি শহরের বাজারে কি বিক্রি করে? ফলমূল বিক্রি করে। কোন লোকটা মাসি পিসির কাছে অচেনা মনে হয়? মাথায় লাল পাগড়িয়াটা লোকটাকে মাসি পিসির কাছে অচেনা মনে হয়। কি উপলক্ষে মাসি পিসি উপোস করত? একাদশী উপলক্ষে। মাসি পিসি কী পণ করেছে? মাসি পিসি আহ্লাদিকে যোগুর ঘরে ফেরত না পাঠানোর পণ করেছে। কখন কৈলাসের স্বভাব বিগড়ে যায়? হাত দুটো পয়সা এলে কৈলাসের স্বভাব বিগড়ে যায়। যুদ্ধের প্রস্তুতি স্বরূপ মাসি পিসি কাঁথা কম্বল কী করে রাখে? জলে চুবিয়ে রাখে। আহ্লাদি কোন পর্যন্ত মাথার ঘুমটা টেনে দেয়? সিন্দুর পর্যন্ত। মাসি পিসির শালটিতে কে বসে আসছিল? আহ্লাদি। মাসি পিসি জামাইকে আপ্যায়ন করার জন্য কি বিক্রি করেছিল? ছাগল। কিভাবে শহরে যেত? শালটি বেয়ে। কানাই কার চকিদার? কর্তাবাবুর। কোন জিনিসের প্রতি যোগুর প্রচণ্ড লোভ রয়েছে? মুফতে যা পাওয়া যায় এমন জিনিসের প্রতি যোগুর প্রচণ্ড লোভ রয়েছে। মাসি পিসি গল্পে মাসির মতে কি দেখলে পাষাণ নরম হয়ে যায়? ছেলের মুখ দেখলে। মাসি পিসি যোগুকে খাওয়ানোর জন্য ছাগল বিক্রি করেছিল। খালি করে কাকে রেখে যাওয়ার সাহস হয় না আহ্লাদিকে। এখন আমরা দেখব যে এই মানিকচন্দ্র বন্দ্যোপাধ্যায় থেকে বিগত বছরে যতগুলো কোশ্চেন আছে ততগুলো কোশ্চেন, এখানে আমরা কোশ্চেন সংখ্যা দেখছি 15টি। তবে হ্যাঁ, এখানে 15টি কোশ্চেন থাকলেও মানিকচন্দ্র বন্দ্যোপাধ্যায় কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা মোটামুটি যেগুলো পড়ছি এগুলো বেছে বেছে আরও একটু মনোযোগ দিয়ে দেখা দরকার। সবগুলো থেকে যে কোনো কোশ্চেন আসতেই পারে। মানিক বন্দ্যোপাধ্যায় কোন বাদ বা ইজমে প্রভাবিত হয়? মার্কসিজম। প্রবোধ কুমার বা কোন সাহিত্যিকের প্রকৃত নাম? মানিক বন্দ্যোপাধ্যায়ের। মানিক বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস কোনটি? জননী। পদ্মা নদীর মাঝে কার লেখা? মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। পুতুল নাচের ইতিকথা কার রচনা? মানিক বন্দ্যোপাধ্যায়ের। দিবারাত্রির কাব্য কার লেখা উপন্যাস? মানিক বন্দ্যোপাধ্যায়ের। ছোট বকুলপুরের যাত্রী এটি কোন ধরনের গ্রন্থ? গল্প গ্রন্থ এবং এটির রচয়িতা মানিক বন্দ্যোপাধ্যায়। আত্মহত্যার অধিকার কার লেখা? মানিক বন্দ্যোপাধ্যায়ের। পদ্মা নদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একটি উপন্যাস। মানিক বন্দ্যোপাধ্যায় এর পদ্মা নদীর মাঝি উপন্যাসটির প্রকাশকাল 1936 সাল। পদ্মা নদীর মাঝি উপন্যাসের উপজীব্য হচ্ছে জেলে জীবনের বিচিত্র সুখ দুঃখ। প্রাগৈতিহাসিক গল্পের রচয়িতা মানিক বন্দ্যোপাধ্যায়। দিবারাত্রির কাব্য এটি একটি উপন্যাস। নিচের কোনটি মানিক বন্দ্যোপাধ্যায় রচিত অতসী মামি? সমুদ্রের স্বাদ মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একটি গল্প গ্রন্থ।